বললে আওয়ামী লীগ রিপ্লাইটা কি দিবে? আওয়ামী লীগ যদি ডাটা নিয়ে বসে বিএনপির সময় যে জঙ্গিবাদের বিস্তার ঘটেছিল সেটা তো প্রুফ, তাই না? এটা নিয়ে তো আমার আপনার ডিবেটের কিছু নয়, বাংলা ভাইয়ের আমলটা মতো দেখেছি। তো এই জায়গাগুলো ঠিক হবে না। এটা জেনারেল রশিদ ভাই প্রথম যে কথাটা বললেন যে এক শব্দ দেখছি না, আমি অদূর ভবিষ্যতে না, আমি কখনোই দেখছি না। তার আরো কারণ আছে। আপনি এই দেশে জঙ্গিদের দিয়ে আপনার একটি দলের প্রধান না, শুধু একটি দলের ওই নীতি নির্ধারণী সবাইকে মেরে ফেলতে চেয়েছিলেন। এটা তো বাস্তবতা এই দেশে 21 আগস্টের ঘটনা। আপনি যখন ঐক্যমত্যে পৌঁছাবেন, ঠিক আছে আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে এক খোলা মাঠ থেকে, কয়েকদিন পর যখন 21 আগস্টের মামলার জাজমেন্ট হবে, ওই জাজমেন্টে যখন আরেকটি রাজনৈতিক দলের নেতা নেত্রীরা আপনার সাজা পাবে বা ওই দণ্ডিত হবে, তখন আপনার ওই ঐক্যমত্যা কি থাকবে? এই জায়গাটা আমাদের রাজনীতিটা পাল্টাতে হবে। আমি বললাম পলিসি আমার চেঞ্জ আনতে হবে। কথাগুলো সম্ভবত বা বিচারের বিষয়গুলো আমরা আগাম মন্তব্য করে ফেলছি। আপনি যেমন দেখছেন না আব্দুর রশিদের মতো যে একেবারে অদূর ভবিষ্যতে আপনি দেখছেন না, আরো কারণ আছে, শুধু এটা না। আমি এটা আসতে বলি, আমাদের এটা একটু ব্যাখ্যা দিয়েছেন আমার প্রফেসর সাদেক আলিম। আমাদের রাজনৈতিক দলগুলোর চরিত্র কি? আপনি তো আওয়ামী লীগ, ঠিক আছে, আওয়ামী লীগ যদি বলেন যে চার নীতির মধ্য দিয়ে এসেছে, তারা কিন্তু ফ্যাকচুয়েট করেছে, তার নীতিতে একটু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, ওই ধর্মনিরপেক্ষতার কথা বললে তারা রাষ্ট্রধর্ম রেখেছে, এগুলি আমি ধরে নিলাম তারা একটু এদিক সেদিক হয়েছে। কিন্তু বিএনপির জন্ম তো পলিটিক্যাল ইসলামের মধ্য দিয়েই, তো ওই ইসলামকে তো বাদ দিয়ে সে আসতে পারতেছে না। এখন আবার বলবে যে ইসলামকে বাদ দিয়ে ইসলাম নিয়ে রাজনীতি করলে সমস্যা কি? সারা বিশ্বে তো ধর্ম নিয়ে রাজনীতি হয়, তো ধর্ম নিয়ে রাজনীতি হলে এই ধরনের জঙ্গিবাদ হবে। এই দুটাকে আপনি ওই আলাদা করতে পারবেন না। ধর্মশ্রী রাজনীতি করলে ওখানে আপনার ধর্মীয় মৌলবাদ ঢুকবে, ধর্মীয় মৌলবাদ থেকে ধর্মীয় গোড়ামি ঢুকবে, ধর্মীয় গোড়ামি থেকে আপনার উগ্রবাদ হবে, সেখান থেকে জঙ্গি হবে। এটা তো সহজ হিসাব। আর এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখবেন যে সবগুলো অভিযানেই আমরা দেখছি যে মারা পড়ছে, এই মারা পড়াটাই কি একমাত্র সমাধান হতে পারে মনে হয় আপনাদের তিনজনের কারোর কাছে? আব্দুর রশিদ, আপনার মারা পড়াটা আমি ঠিক বুঝি নাই। অভিযানগুলো হচ্ছে, অভিযান হলে তো এটিতে শক্তি শেখ আব্দুর রহমানের সময় দেখেছি, তাকে 3 দিন ধরে আটকে রাখা হয়েছিল, কিন্তু তাকে তো জীবিত উদ্ধার করা গেছে বা তাকে জীবিত ধরা গেছে। এগুলোর ক্ষেত্রে আমরা সেই ধরনের ফলাফল দেখাই না। এইখানে আমি মনে করি যে এটাকে আমরা বলি মিলিটারি মেজার। জঙ্গিদের বিরুদ্ধে যখন কোনো আস্তানা গোড়াতে যাচ্ছেন, সেটা পুলিশই করুক আর মিলিটারি করুক, এই মেজার্সের কতগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে। আপনি শক্তি প্রয়োগ করবেন আর এটি সুমধুর হবে, এই চিন্তা করার কোনো কারণ নেই না। তো সেখানে এইটি একটি ভ্রান্ত ধারণা যে একটি অপারেশন পরিচালিত হচ্ছে, সেই অপারেশনে আপনি যে ইউনিটটাকে এই ঝুঁকি মোকাবেলা করার জন্য সক্ষম বলে মনে করেন, সেরকম একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, এবং ওই বুলেটের মুখে সেই সংস্থা প্রধান যে অপারেশন কমান্ড করছে, তার ডিসিশন ইজ প্রতিটা ডিসিশন ইজ এ কাইন্ড অফ এ ন্যানো সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ড বা ন্যানো সেকেন্ডের মধ্যে তার সিদ্ধান্ত নিতে হয় বুলেটের সামনে। এখন সে যখন একটা জঙ্গিকে দেখছে, সেই জঙ্গিটা তাকে গুলি করবে না সে তাকে গুলি করবে, এখানে একটা মধ্যে আমি এই প্রফেশনাল এরিতে যেতে যাচ্ছি না। তো সেখানে যদি সে মনে করে যে গুলি করার প্রয়োজন ছিল বলেই সে করেছে, সেখানে আমি তার সিদ্ধান্তকে কোনো মতেই বাইরে থেকে বুঝতে পারবো না। এখন আমরা যারা বাইরে বসে আছি, এই রুমের এখানে বসে আছি, বসে আমি তার সিদ্ধান্তের ব্যাপারে আমি প্রশ্ন তুলছি বা ডিবেট করতে চাচ্ছি, আমার মনে হয় যেন ইম্পসিবল থিংস। তো অপারেশন হয়তো যিনি শক্তি একবার অস্ত্র তুলে নিয়েছেন, যখনই তিনি অস্ত্র তুলবেন, তিনি যেটি নাগরিক অধিকারে, যেটি আমরা কনস্টিটিউশনে বলি দেয়া আছে, সেটি হারান। সেজন্যই তার প্রতি শক্তি প্রয়োগ করা হয়। তো সেটি হচ্ছে রাষ্ট্র প্রয়োগ করছে। সেক্ষেত্রে আমার মনে হয় যে এটি আলোচনা কোনো বিষয়বস্তু না যে তাজা ধরলো নাকি মেরে ধরলো, কিন্তু তাকে তাজা ধরতে গিয়ে যদি 10 জন সৈনিক বা 10 জন পুলিশ যদি নিহত হয়, তার দায়ভার কে নেবে? যে জায়গাতে সন্দেহগুলো তৈরি হচ্ছিল, এই রাজনৈতিক আপনার দুজনের কাছ থেকে আমার মনে হয় এটা প্রাসঙ্গিক হবে। সামনে আরো জায়গা তৈরি হয় যে ধরেন আমরা তো এর আগেও শায়েকের সময় দেখেছি যে একদম সরাসরি সংবাদ
সম্প্রচার করতে যে ঘটনাস্থলে কি ঘটছে না ঘটছে না। আজকে আমরা দেখছি যে অনুরোধ আসছে প্রশাসনের পক্ষ থেকে যে এই ধরনের সংবাদ প্রচারে বিরত থাকুন, সরাসরি স্পট থেকে। এখন হয় না মানুষের আমি একটা কথা বলতে চাই, যখন ওই জঙ্গিগুলো তাদের স্টেটমেন্টে তারা বলেছে যে তাদের ফ্ল্যাগ কারো করে নিয়ে যাওয়া হয়েছে এক স্থান থেকে আরেক স্থানে, তো সেখানে ওই অভিযান সম্পর্কে অনেক সন্দেহ আছে এবং ওখানে তাদেরকে জেএমবি, যেটা অরিজিনাল জেএমবি, ইট ওয়াজ ফর্মড আন্ডার প্যাট্রোনাইজেশন, স্টেট প্যাট্রোনাইজেশন। এবং সেখান থেকে আপনি যদি এই জিনিসটাকে তুলনা করতে চান, যেখানে এখনো স্টেট প্যাট্রোনাইজেশন না, স্টেট হ্যাজ এ জিরো টলারেন্স, এই দুটোকে আপনি এক পাল্লায় মাপতে পারবেন। আমি আপনার বিভিন্ন একটু ব্যাখ্যা জানতে চাচ্ছি যে এই যে সংবাদ প্রচার যাবেন সন্দেহটাকে, আমাদের কাছে এই ধরনের প্রশ্নগুলো আসে আসলে যে কি হচ্ছে না হচ্ছে না দেখতে পাচ্ছি। আমার মনে হয় আপনি যে প্রশ্নটা করার চেষ্টা করছেন, আমি একজন সমাজবিজ্ঞানী হিসেবে উত্তরটা দিই, সেটা হচ্ছে আমি একজন সাধারণ নাগরিক। হ্যাঁ, এখন আমার এলাকায় যদি এই ধরনের একটা ফ্ল্যাটে জঙ্গি আছে সন্দেহ করা হয় এবং সেই সময় যদি মোটামুটি যারা ফ্ল্যাট ভাড়া দিচ্ছেন তারাও যখন আপনার তথ্য দিচ্ছেন যে এরা ভাড়া নিয়েছিল বা এদের জাতীয় পরিচয়পত্রের সমস্যা আছে, এরা তা পলিব্যাগ করে জিনিসপত্র নিয়ে আসার যাওয়া করেছে, এরপরে যখন 2-3টি গ্রেনেড তারাও মারছে, তখন তো আর মানে আমার মনে হয় না যে সন্দেহের অবকাশ থাকে। এখন সাধারণ মানুষের কিন্তু আমরা বাঙালিরা কিন্তু খুবই উৎসুক জাতি, আমার একটা উৎসব থাকবেই এখানে কি হচ্ছে, এটা কেন হচ্ছে, কেন কি ধরনের ঘটনা হচ্ছে। এবং যে কারণে দেখেন যে বাইস্ট্যান্ডার কিন্তু মারা গেছে, তাই না? এই যে এখানে যে ঘটনাটা ঘটে গেল, হ্যাঁ, সেখানে 3 জন মারা গেছেন, যারা কিন্তু একজন আমি দেখলাম 2 জন সাধারণ নাগরিক, তারা আপনার ফার্নিচারের ব্যবসা করতো, খুবই অল্প বয়সী ছিল, তো দেখছিল। এখন যেটা জেনারেল রশিদ বলেছেন যে এইটার দায়িত্ব তো আমার রাষ্ট্রকে নিতে হচ্ছে, এবং যখন একটা সিভিলিয়ান যেখানে আছেন সেইখানে যখন একটা অপারেশন চালানো হচ্ছে, আমি মনে করি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ আমরা কিন্তু সবাই দম বন্ধ করে এগুলো একটা টেরর ফিল্ম দেখার মতো দেখে যাচ্ছি, কিন্তু যারা এই অভিযানটা পরিচালনা করছেন সেখানে আপনি দেখেছেন যে 78টা মানুষকে তারা মই দিয়ে বের করেছে। তো এইসব জায়গায় আপনার একজন সাংবাদিকও কতটুকু আসলে নিরাপত্তা আছে তার, এই প্রশ্নটা করতে হবে। এবং আপনাকে আমি আরেকটা কথা বলি, আমরা অনেক ধরনের উদাহরণ টেনে নিয়ে আসি, উন্নত বিশ্ব দেখবেন যখন এই ধরনের ঘটনা হচ্ছে সাথে সাথে কিন্তু করণ করে ফেলা হচ্ছে, এবং সেখানেও কিন্তু অনেক সময় ঢোকার জন্য আপনার অনেক ধরনের বিধি নিষেধ এখানে আছে, যে না সবার জন্য এটা উন্মুক্ত নয়, এবং এটা স্ট্র্যাটেজিক কিছু কারণে করা হয়। তবে এটা ঠিক যে আমরা এখনো আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা বাস করি, আমাদের রাইট আছে, সেই জন্য ওই রাইটটা অবশ্যই আমাদেরকে দিতে হবে। ডক্টর সাদেক খালিদ, একটু সময় দেবেন, যারা কিন্তু আপনার কাছে সময় চাইছি, কারণ আমি একটু বিরতিতে যাব, এবং বিরতির পর ফিরে এসে আসলে টেলিভিশনের এই সম্প্রচার করা না করা এই বিষয়টি আপনার কাছে স্পষ্ট হবে। একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনার কাছ থেকে জানতে চাইব বিষয়টি। আমরা 24 ঘন্টায় নিতে চাই ছোট্ট একটা বিরতি, ফিরবে একটু পর, সাথে থাকুন। এসে গেছেন স্যার, এটা কিসের জন্য? এটা তো এমনি পেয়েছি। নিয়ে গিয়েছিস? পাপের সাথে ফার্স্ট প্রাইজ পেয়েছিস। তুমি তো চিকেন, এখন একটু স্পেশাল চিকেন হয়ে যাক। নরি নতুন চিকেন নুডলস, এতে আছে চিকেনের স্পেশাল ফ্লেভার। তাকে যারা জয় করতে চাকরি করেছে তারাই তো নাম্বার 1, কারণ নাম্বার 1 মানুষদের জন্য আইডিয়াল মিররের সংমিশ্রণ, এক প্যাকেট নাম্বার 1 প্যাকেট সল্ট ও সয়াবিন অয়েল, নাম্বার 1 জয় সবসময়। ফ্লেম ফিউশন অয়েল সমৃদ্ধ লাক্স, অপরিমেয় দেয়, ছড়ায় ফোনের চেয়ে 2 গুণ বেশি পারফিউম। আমার সৌন্দর্যের রহস্য লাক্স পারফিউম। তোর কাছে আমার ভালোবাসায় ভেজা চোখে ভেসে যাওয়া, ভালোবাসা ভেজা চোখে সুখে ভেসে যাওয়া। কখনো কখনো চোখের পানির সাথে গড়িয়ে পড়ে আমাদের সুখের মুহূর্ত, সেই মুহূর্তের সাথে জড়িয়ে আমাদের ঐতিহ্য ও স্বাদ, তারই সাথে মিঠাই, মিঠাই স্বাদে ঐতিহ্য। এখন দেখি জমিটারির সাথে
course. That's এত রঙিন, মানুষ এত রঙিন, বাড়িটা এত মলিন কেন? ওকে মিস্ত্রি সাহেব, তাহলে নিব কোন রং? অবশ্যই উজ্জ্বলা। চেয়ারম্যান সাহেব, কারখানার জন্য জায়গাটা বেশ ভালো, কিন্তু কিন্তু আমি এখানে দক্ষ স্মার্ট ম্যানেজার কই পাবো? Excuse me, sir. Please don't judge a book by its cover. চাই এমন চমক যা কেড়ে নেয় সবার নজর। তাই নতুন রিন এর ড্রাই ক্লিনিং টেকনোলজি গভীর থেকে ময়লা দূর করে সাদা ও রঙিন কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন থাকুন উজ্জ্বল সব সময়। টিভিটা ছাড়েন, আমাকে দেখাবে। এই খবরদার, চ্যানেল চেঞ্জ করবি না। হ্যালো, হ্যালো, বলো। ছাড়ো না টিভিটা। ওকে, ভলিউমটা বাড়া। বর্তমানে এই এলাকার তাপমাত্রা বিগত কয়েক বছরের রেকর্ড অতিক্রম করেছে। তোমার শার্টটা কিন্তু সুন্দর ছিল। সবসময়, কারণ বাংলা লিঙ্কে বন্ধ সংযোগ চালু করে 19 টাকা রিচার্জে আধা পয়সা প্রতি সেকেন্ড স্পেশাল কল রেট, সাথে 1 GB ইন্টারনেট। বাংলা লিঙ্ক। Flowing Fusion mit Tomat. Autolimitadas. ছড়া ফুলেছি দুই গুণ বেশি পর্যন্ত। আমি সৌন্দর্যের রহস্য তোমার পর্যন্ত। বাংলাদেশে তৈরি হচ্ছে 750 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহায়ক সুপার সান কেবলস। সাধারণ কেবলস যেখানে অতিরিক্ত বৈদ্যুতিক লোড নিতে সক্ষম নয়, সেখানে সুপার সান কেবলস দ্বিগুণ লোড নিতে সক্ষম এবং শর্ট সার্কিট প্রতিরোধ করে। তাই সুপার সান কেবলস যে কোনো বৈদ্যুতিক নির্মাণ কাজে, অফিস, ইন্ডাস্ট্রি কিংবা বাসা বাড়িতে নিশ্চিন্তে ব্যবহার করুন, নিরাপদ থাকুন। সুপার সান কেবলস, সেফটি ফর এভার। ত্বকের উজ্জ্বলতা কতক্ষণ থাকে? অন্যদিন মুখ থেকেছো মুখ থেকে বাঁচার জন্য, কিন্তু বাঁচার জন্য দাঁড়িয়ে ত্বকের উজ্জ্বলতা গেল হারিয়ে। তো যত চেষ্টাই করো রোদের উজ্জ্বলতা হারাতেই পারে, তাই ব্যবহার করো আমাদের সেরা উজ্জ্বলতা। এখন থেকে মুখের জন্য চমৎকার উজ্জ্বলতা। দেরি হয়ে গেল। মাহমুদ সাহেব কিন্তু খুবই পাঁচশোর লোক, এখন একটা ব্যাড ইমপ্রেশন করতে পারে। আমাদের হাতে যে ম্যাটেরিয়ালস আছে তাতে বিলটা আমাদেরই পাওয়া উচিত। তা তো উচিত, কিন্তু এমন শকিং মুহূর্তে সাবধানতা দেয় নিরাপত্তা। ভূমিকম্পে স্থাপনা নিরাপত্তা ব্যবহার করুন অ্যান্টি শক শক্তি সম্পন্ন RSRM এক্সপার্ট TNT বার। ঠান্ডা, গরম, টক বা মিষ্টি খেলে দাঁতে যে তীক্ষ্ণ শিরশির অনুভূতি হয়, সেটাই সেন্সিটিভিটি। সেন্সোডাইন দাঁতের ঠিক গভীরে প্রবেশ করে নার্ভকে আরাম দেয়। আমি নিজেও সেন্সোডাইন ব্যবহার করি। বাংলাদেশে তৈরি হচ্ছে 750 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহায়ক সুপার সান কেবলস। সাধারণ কেবলস যেখানে অতিরিক্ত বৈদ্যুতিক লোড নিতে সক্ষম নয়, সেখানে সুপার সান কেবলস দ্বিগুণ লোড নিতে সক্ষম এবং শর্ট সার্কিট প্রতিরোধ করে। তাই সুপার সান কেবলস যে কোনো বৈদ্যুতিক নির্মাণ কাজে, অফিস, ইন্ডাস্ট্রি কিংবা বাসা বাড়িতে নিশ্চিন্তে ব্যবহার করুন, নিরাপদ থাকুন। সুপার সান কেবলস, সেফটি ফর এভার। আপনার সাবান ত্বকের জন্য রুক্ষ? আমরা হার্মিক ও নাটাশার সাবান ডিসকাস লিস্টে চেক করলাম। যদি পেপার নীল হয়ে যায় তাহলে সাবানটি রুক্ষ। নাটাশা দেখে নিল তার প্রিয় স্যান্ডউইচ নীল হয়ে গেল, আর ডাক্তার রং একটু বদলায়নি। 1% ময়শ্চারাইজিং ক্রিম সমৃদ্ধ ডাব বেছে নিন সেই হাত যা কোমল ডাব। 18 অ্যান্টিডট লং লাইফ ভার্সন ন্যানো অ্যাডিটিভস যা দেয়ালের মাইক্রোপ্রস্ত পূরণ করে, ফলে আপনার বাড়ি থেকে ধুলো ময়লা থেকে সুরক্ষিত বছরের পর বছর। এসে গেছেন স্যার? এটা কিসের জন্য? পেয়েছি। নিয়ে গিয়েছিস? পাপের সাথে ফার্স্ট প্রাইজ পেয়েছিস? চিকেন এখন একটু স্পেশাল চিকেন হয়ে যাক। ননি লোকাল চিকেন নুডলস, এতে আছে চিকেনের স্পেশাল ফ্লেভার। মজা! আবার আমন্ত্রণ 24 ঘন্টায় যে প্রসঙ্গটি, যে আলোচনাটি ছেড়ে গিয়েছিলাম সেখান থেকে শুরু করতে চাই। জাহিদুল হাসান পিন্টু, আমাকে একটু বলবেন যে এই যে অনুরোধটা আসে যে এই
খবরগুলো সরাসরি সম্প্রচার করতে না করা, গণমাধ্যম কর্মী হিসেবে আপনার কাছে বিষয়টা কেমন লাগছে বা দেখছেন কিভাবে? সেটা আমি বলছি। তার আগে একটু আগে যে আলোচনাটা হচ্ছিল, আপনি জীবিত ধরতে পারছেন না কেন, আমি রিকোয়েস্ট করবো ভবিষ্যতে এই ধরনের কোশ্চেনই করবেন না। কেন না, এই কোশ্চেন করতে করতে অবস্থাটা এমন হয়েছে মনে হয় চাইলে জীবিত ধরা যেত। আমি কি জীবিত ধরা দিতে চাচ্ছি? আমি নিজেই তো এইটা সে তো মরতে আপনি ইনফরমেশন এর কাছে, এই যে আপনার কি 90 জেএমবি 200 কর্মী বা কি বলে জঙ্গি অলরেডি অ্যারেস্টেড। তো সেটা বলেন না কেন 200 তো জীবিত ধরছে। কেন ধরতে পেরেছে? কারণ তারা ওই অপারেশনে ছিল না, ওরা ওই অপারেশন থেকে তাদেরকে ধরে আনছে এমন না, এরা বিভিন্ন সময় তথ্য পেয়েছে, তাদেরকে ধরে নিয়ে এসেছে। তো জীবিত যে ধরে এই প্রশ্নগুলো বিভিন্ন জায়গা থেকে ওঠে। এরপরে শায়েখ আব্দুর রহমানের হিস্ট্রি বলে গেছেন, আব্দুর রহমানের হিস্ট্রির সঙ্গে তো আপনি যে ওমরের হিস্ট্রি আনেন কুমিল্লাতে, যে এখন যে রেড হচ্ছে ওখানে আপনার যে ওমরের ওয়াইফ দুজনে তো সুইসাইড করেছিল, এদেরকে কিন্তু আপনি জীবিত পান নাই। 2006 আর কথা মনে করবেন, আমি জনির নামটা মনে করতে পারছি না, অল্প বয়সের দোষ, তাকে ধরা হয়েছিল, অনেক ইম্পর্টেন্ট তথ্য পাওয়া যেত তার কাছে, কিন্তু তার কয়েকদিন পরে আমরা শুনলাম সে বন্দুক যুদ্ধে নিহত। এটি যাচাই পাই না, এটি আপনি যে আপনার হিটব্যাক, অপারেশন রিপেল 24, স্ট্রং 26, অপারেশন স্ট্রং 27, যে তামিম মারা গেল, তো এগুলো কি এমনি আপনার অভিযানগুলো হয়েছে? তো কোনো না কোনো জায়গা থেকে তো তথ্য নিয়ে অভিযান হচ্ছে। তো এখন আজকে দেখেন 2-3টা জায়গায় হচ্ছে, আগামী 8-10 দিনের মধ্যে দেখবেন যে আরো কয়েক জায়গার এই ধরনের অভিযান হচ্ছে, কারণ তাদের কাছে ওই তথ্যগুলো এসেছে। আগে এত তথ্য তারা জোগাড় করতে পারে নাই, এখন পাচ্ছে। আচ্ছা, আরেকটা যেটা আপনি বললেন গণমাধ্যমের এই ডিলেমা, গণমাধ্যমে সব জায়গায় থাকবে। হ্যাঁ, সরাসরি সম্প্রচারের কথা যদি বলেন, আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমি তো চাইবো যত বেশি ইনফরমেশন দেয়া যায়। এখন এই ইনফরমেশন গুলো দেওয়ার ক্ষেত্রে আমি আবার এমনটাও করতে পারি না যে তথ্য দিলে আমার কারো ক্ষতি হতে পারে, সেটাও আমার একটা অনেক গুরুত্বপূর্ণ। এখন আমি মনে করি এই জায়গায় দুপক্ষেরই দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আমাদের সমাজে একটা সমস্যা হলো, আমরা বিভিন্ন পুলিশকে বিশ্বাস করি না। হ্যাঁ, পুলিশ যা বললো ওটা বিশ্বাস করি না, নানান প্রশ্ন তুলি। আবার সেনাবাহিনী বললে কোনো প্রশ্ন তোলার সাহস পাই না, এটা হলো বাস্তবতা। হ্যাঁ, তো এই জায়গায় এখন, কারণ বিভিন্ন সময় পুলিশ বা র্যাবের প্রেস কনফারেন্সে নানান রকমের জিনিস এনে হাজির করানো হয়েছে, এটাও তো সত্যি। তো এখন সাংবাদিকদের উপর একটু আস্থা ভরসা আছে, যা দেখায়। হ্যাঁ, কিন্তু এই দেখাতে গিয়ে আমি মনে করি না যে ওই যে বাড়িতে অভিযান চলছে, ওই বাড়িতে কিভাবে গুলি করতে করতে ঢুকতেছে বা জঙ্গিরা কিভাবে গুলি করতেছে, এই দৃশ্য দেখানোর মধ্যে তেমন কোনো নাই। কিন্তু এই ঘটনাটা যে ঘটতেছে, ওখানে যে গোলাগুলি হচ্ছে, ওখান থেকে এই প্রত্যেকটা তথ্য আমি মনে করি জনগণকে অবহিত করা উচিত। সেই ক্ষেত্রে আপনার উচিত হবে যে কর্তৃপক্ষ সরাসরি সম্প্রচার করতে দিচ্ছে না, সেই কর্তৃপক্ষকে ওই তথ্যগুলি নিয়ে মিডিয়ার সামনে হাজির হওয়া, টাইম টু টাইম আপডেট জানানো। এখন এই অবস্থা, এখন আপডেট এই পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তারাও তো বলতে পারে আমরা অপারেশন করবো না, আগে গণমাধ্যমকে সংবাদ দিব, দরকার না। আপনার সবাই তো আপনার ওখানে অপারেশন নাই, তাদের আরেকটা মিডিয়া উইং থাকবে, সেই উইং থেকে আপডেট জানাবে। তো এখন এই জিনিসটা আমাদের এখানে নিয়মিত করা হয় না বলে, এই যে ধরেন এই আমাদের ধরেন রাষ্ট্রপ্রধানরা বৈঠক করে, সরকার প্রধানরা বৈঠক করে, বৈঠকে কি ক্যামেরা থাকে? বৈঠকে একটা ছবি নিয়ে চলে আসছেন, ওনারা দুজন কি চুক্তি নিয়ে আলোচনা করতেছেন, পানি দিবেন কি দিবেন না, অস্ত্র কেন বেচা হবে কি না, সে আলোচনা তো আমি জানি না। তার প্রেস সেক্রেটারি এসে কিন্তু বলতেছেন দুই দেশের পারস্পরিক সৌহার্দ্যমূলক সম্পর্ক, এগুলি আমরা কভার করতেছি না। আর একটা বিষয় আছে যে তথ্যাধিকার আইনও কিন্তু আছে, যে আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হোক বা আমরা ধরেন কোন তদন্তাধীন বিষয় বা আইন শৃঙ্খলা বাহিনী এমন কিছু করছে যে যদি আগাম তথ্য দিয়ে দেওয়া হয়, সেটাতে যদি সেই বিষয়টি প্রভাবান্বিত হয়, সেটা কিন্তু ক্ষতি হবে। সে কারণে আমার কাছে মনে হচ্ছে যে এখন বর্তমানে যে পরিস্থিতি আমরা দেখছি, সেটার জন্য কিন্তু আমরা কেউ তৈরি ছিলাম না। আমরা আজকে অনেক চ্যানেলে আলোচনা হচ্ছে যে এই যে আত্মঘাতী যে বোমা, এটা তো একটা নিউ ট্রেন্ড শুরু হলো বাংলাদেশে, এবং এটা আমরা অন্যান্য রাষ্ট্রে দেখছি ঘটনাগুলো ঘটছে, কিন্তু এটা তো একটা নিউ ট্রেন্ড। এবং এটা কেন তারা করছে, সেই রুট কজে কিন্তু আমাদের আলোচনাটা আসা উচিত এখন, যাতে আরো নতুন কোন তরুণ বা তরুণী
এই ধরনের কাজে আমার কাছে মনে হয় তবে অফকোর্স আমাদের জনগণের অধিকার আছে, এবং যেটা আমি বলছিলেন যে আইএসপিআর থেকে আমরা দেখেছি যে এটা সম্পর্কে বলা হয়েছে এবং তারা কিছু ভিডিও অনলাইনে সরবরাহ করেছে। আমি দেশের বাইরে ছিলাম, আমি ওখানে বসে দেখছিলাম। সেজন্য আমি বলছি যে আমরা যে কমপ্লিটলি একটা ডার্কে আছে তা নয়, কিন্তু জনগণকে যতটুকু জানানোর প্রয়োজন সেটুকু নিশ্চয়ই জানানো হবে। এখানে একটু জিনিস আমি বলতে চাই, সেটি হচ্ছে মিলিটারি অপারেশনে রিয়েল টাইম ইনফরমেশন বলে একটা কথা আছে, হয়তো গণমাধ্যমে নেই। সেটি হচ্ছে ঘটনা চলছে, ঠিক একেবারে তাৎক্ষণিক খবর, যখন সে যেভাবে তার অপারেশন পরিকল্পনাটা করেছে সেটি যদি এটি জঙ্গি সমর্থক বা জঙ্গিরা জেনে যায়, তো সেক্ষেত্রে তাদের এটি তারা সুচারুভাবে ইমপ্লিমেন্ট করতে পারবে না। এটির একটি খুব বড় ধরনের উদাহরণ আমরা দেখেছিলাম হোটেল তাজ বোম্বাইতে যখন হামলা করে, তো সেখানে তাদের টেলিভিশন নেটওয়ার্কটা চালু ছিল, তো এটি লাইভ যাচ্ছিল, তো প্রতিটা মুভমেন্ট ওখানে যে তারা শক্ত ধরনের লড়াই হয়েছে, তো এটি তারা ওখানে বসে দেখতে পাচ্ছিল এবং তাদেরকে ফিড করছিল ভারতীয় গোয়েন্দা সংস্থার মতে যে পাকিস্তান থেকে মোবাইলে কল করে তাদেরকে জানানো হচ্ছিল। এই খবরটা তারাও দেখছে। তো এখন এই জায়গাটা, এই যে রিয়েল টাইম ইনফরমেশন অ্যান্ড মিলিটারি অপারেশন, এটিকে আপনি কিভাবে ওয়েট করবেন? জনগণের জানার অধিকার আছে। আর আমি বিদেশে যতগুলো প্র্যাকটিস দেখেছি না, ওখানে তারা টাইম টু টাইম ভিডিও রিলিজ করে, যে অর্থাৎ যেটি রিয়েল টাইম না, অর্থাৎ যেটি ঘটে গেছে, তো সেটি ঘটে যাওয়াটা আপনি 1 ঘন্টা পরে দেখাচ্ছেন। আরেকটি জিনিস আছে, কতটুকু ভায়োলেন্স আপনি টেলিভিশনে দেখাতে চাচ্ছেন। কারণ আমরা যেমন মৃতদেহের একটি আকৃতি আসতে পারে, বড় ধরনের এক্সপ্রেশন আসতে পারে, সেটি শিশু বাচ্চা সবাই দেখছে, গণমাধ্যমে এটা সচেতন ভাবে অ্যাভয়েড করে দেখা। আমি বলছি যে সেটিও আপনার লাইভে যখন আপনি দেখবেন, লাইভে তো আপনার দেখতে বলছিল লাইভ হচ্ছে যে একমাত্র অনুষ্ঠান যেটি আনন্দিত। আমি বলছিলাম আপনি বলছিলেন সবখানে আমরা যেটা ফলো করি, আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হয় যে এই ধরনের ছবি যাতে না দেখানো হয় যেগুলো মানুষের মধ্যে আমার স্টেশনের জন্য আমি এই লাশের ছবি দেখাই না, কিন্তু এখন আপনি লাইভ করতেছেন, ফাইট হচ্ছে, একজন করে মানে ওই লাশটা বিকৃত হয়ে গেল, আপনি তো সাথে সাথে মানে ক্যামেরা সরাতে সরাতে তো যা আসার দেখে ফেলবেন, তাই না? সেটা কিন্তু আপনি তাৎক্ষণিকভাবে সরাতে পারতেছেন না। এই কারণে লাইভের কথা বলা হয় যে লাইভে সবকিছু দেওয়া উচিত না। কিন্তু আমাদের, আমি যেটা আবারও আমি বলবো, আমাদের তো আস্থার সংকট আছে। তো এই যে রশিদ ভাই যেটা বললেন যে ঘন্টায় ঘন্টায় ভিডিও রিলিজ করছে এই আপনার লন্ডনে, তো যেটা দিচ্ছে সেটা কিন্তু মানুষ বিশ্বাস করছে, নিচ্ছে। আমার এখানে যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি একটু অবিশ্বাস জন্মেছে, সে হয়তো বললো যে এটা বানোয়াট ভিডিও দিয়েছে। এই জায়গাটা একসময় কেটে যাবে। এই যে নতুন আমরা শুরু করলাম, তো একসময় কেটে যাবে, দেখবেন যে একটা সিস্টেমে আসবে। আমরা সাংবাদিকরাও কি আপনার লাইভে ঠিক কথা বলতে পারি? বিশ্লেষণটাও তো ঠিক হয় না, বিশ্লেষণ বাদ দেন। সেখানে যে বলছিলাম এই যে আপনার এই যে এইতে আপনার কাত্তঘাতী সোসাইটিটা খুলে যে আপনার এয়ারপোর্টের এইরকম একটা লাইভ অনুষ্ঠানে আপনার সিটে যে বসা ছিল, উনি কিন্তু আমাকে প্রশ্ন করেছেন এই যে বিমানবন্দরে যে হামলা হলো বিষয়টা আপনি কিভাবে দেখেন। এখন বলি, আমাদেরও শোনেন, পৃথিবীর সব জায়গায় টেরোরিজম তো নতুন না, হ্যাঁ, গত কয়েক দশক ধরে হচ্ছে। আমরা কিন্তু নানান ট্রেনিং নেই, হ্যাঁ, কিভাবে রিপোর্ট করার, ইনভেস্টিগেটিভ রিপোর্ট কিভাবে ট্রেনিং হয়, আমাদের স্পোর্টস রিপোর্টিং নিয়ে ট্রেনিং হয়, নানান ট্রেনিং হয় না, উইমেন এন্ড জেন্ডার, জেন্ডার সেন্সিটিভ নিয়ে আমাদের নানান ট্রেনিং নেই। কাউন্টার টেরোরিজম নিয়ে এইটা নিয়ে রিপোর্ট করতে গেলে তো আমাদের যে একটা ট্রেনিং দরকার, আমরা শুধু যে পুলিশের ট্রেনিং চাই, ক্যাপাসিটি বিল্ডার চাই, আমাদেরও ক্যাপাসিটি বাড়াতে হবে। সেই জায়গাটা এই কারণে বলি, দুপক্ষের এই জায়গায় একটু দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবং জনগণকে অন্ধকারেও রাখা যাবে না। হ্যাঁ, আবার আপনার জনগণকে আলোকিত করতে গিয়ে একটা ছোট্ট উদাহরণ যদি দেয় আপনারা বুঝবেন। আপনি যদি কোনোদিন কোনো বড় লাইটের সামনে না যান, অন্ধকারে সারা জীবন থাকবেন, আপনাকে যদি ফ্লাইট লাইট দেখে আপনার চোখ ঝলসে যাবে। আপনাকে এই যে কুপি বাতি দিয়ে, তারপরে একটা লাইট, তারপরে ইলেকট্রিক লাইট, তারপরে আপনি আনবেন, এই প্রস্তুতটা করে নিতে হয়। ওই প্রস্তুতির জায়গাটা এখন শুরু হয়েছে। আমাকে একটু সময় দেবেন, আমাকে অবশ্যই একটু সময় দেবেন, একটু বিরতিতে যাব। তবে যাবার আগে সাদেকা হালিম এটা প্রসঙ্গ তুলেছিলেন যে তাদের যে আদর্শ, কে তাদেরকে এই বিষয়টিতে নামার জন্য
প্রণোদনা দিচ্ছে, আত্মঘাতী হতে উদ্বুদ্ধ করছে, সেটা খুঁজে দেখার সময় এসেছে। আমরা সেটাই খুঁজবো বিরতির পর এসে। সে পর্যন্ত সাথে থাকুন। এসে গেছেন স্যার। এটা কিসের জন্য? এমনি পেয়েছি। গিয়েছিস পাপের সাথে ফার্স্ট প্রাইজ পেয়েছিস। তুমি তো চিকেন, এখন একটু স্পেশাল চিকেন হয়ে যাক। নরি নতুন চিকেন নুডলস, এতে আছে চিকেনের স্পেশাল ফ্লেভার। মজা ঘুরতে আরাম বাজে ক্রিং সকাল সকাল প্রিপেড বুকিং। সকাল 6টা থেকে 10টা দেশ জুড়ে হবে সব শেয়ারিং। এখন সকাল মানেই বাংলালিংকে চলবে ফ্রি পেইড বুকিং, কারণ প্রতিদিন সকাল 6টা থেকে 10টা পর্যন্ত ফেসবুক একদম ফ্রি। জাস্ট ডায়াল *5000*111# বাংলালিংক। Flowing fusional সমৃদ্ধ লাক্স, অতুলনীয় মাদায় ছড়ায় ফুলছে দুর্গম বেশি পারফিউম। আমার সৌন্দর্যের রহস্য লাক্স পারফিউম। বাজার ওয়েদার অ্যান্টিডট লং লাইফ আছে ন্যানো অ্যাডিটিভস, যা বিয়ারের মাইক্রোফিউজকে পূরণ করে, ফলে আপনার বাড়ি থেকে ধুলো ময়লা থেকে সুরক্ষিত বছরের পর বছর। মামার সাইকেল। সোহান এরিয়ায় বসো। 318 হলো না, আরো লাগবে। কোন সাইকেল কেনা যায় বলো তো? আমি তো প্রিন্স সাইকেল চালাই, ওকেও কিনে দিই। নিশ্চিন্তে চালাও, প্রিন্স সাইকেল অনেক মজবুত। আমি সাইকেলের পণ্য প্রিন্স বাইসাইকেল বাংলাদেশের গর্ব। জাতীয় রপ্তানিতে মেঘনার বাইসাইকেল একমাত্র প্রাপ্তিপ্রাপ্ত মেঘনা গ্রুপ। একসাথে এতগুলো কাজ, একটাই ফোকাস কর, একটাই লাইফ, মাত্র একটা কাজ। সবই করবো। হেয়ার স্টাইল করার ইচ্ছে মতন যদি চুল হয় পিটার লং, কেরাটিন রোগের যুক্ত নতুন সেন্সর পিটার লং আমাকে দেয় 2 গুণ বেশি ঘন চুল। একসাথে এত সব? লাইফ তো একটাই, এগুলি কি কাজে আসছে? 2 গুণ বেশি ঘন চুলে করো সবকিছু স্টাইলে। আপনার হাসিটা তো খুব সুন্দর। জীবনের ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো সেলিব্রেট করতে বাধা কোথায়? আর কালার ইউর লাইফ। মানুষ এত রঙিন, বাড়িটা এত মলিন কেন? ওকে মিস্ত্রি সাহেব, তাহলে নিব কোন রং? অবশ্যই উজ্জ্বল আছে। গভীর মনোযোগ, অনুচ্ছ্বাস, অদম্য উত্থাবসায়, অনুপ্রেরণা, সামনে যাওয়ার, ছুটে চলা তীব্র গতিতে। ছুটে চলার এই তীব্র গতি অক্ষুণ্ণ রাখতে প্রয়োজন সতেজ খাবার, আর সতেজ খাবারের জন্য ওয়ালটন রেফ্রিজারেটর। ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি সমৃদ্ধ, এলিগেন্ট ডিজাইনের 100% কপার কন্ডেন্সারে তৈরি ওয়ালটন রেফ্রিজারেটরে রয়েছে ন্যানো হেলথ কেয়ার টেকনোলজি, যা খাবারকে রাখে প্রকৃতির মতো সতেজ। ওয়ালটন আমাদের পণ্য, সময় এখন বাংলাদেশের। ফ্লোয়িং ফিউশনাল সমৃদ্ধ লাক্স, অতুলনীয় মাদায় ছড়ায় ফুলছে 2 গুণ বেশি পারফিউম। আমার সৌন্দর্যের রহস্য লাক্স পারফিউম। এই বয়সের বাচ্চাদের দ্রুত শারীরিক ও 90% মানসিক বিকাশ হয়ে যায়। প্রয়োজন বিশেষ পুষ্টি, রোজ অতিরিক্ত জুনিয়র হরলিক্স। এর বেশি ভাইটাল নিউট্রিয়েন্টস এই বয়সের বাচ্চাদের শারীরিক বিকাশে আর ব্রেইনকে ব্রেইন ডেভেলপমেন্ট ফাংশনে সাহায্য করে। বাড়ন্ত বয়সে বিশেষ পুষ্টি। শুধু বর্ষা ত্বক যথেষ্ট না, ডার্ক সার্কেল ও দাগ দূর করে আমরা ভিতরের উজ্জ্বলতা প্রকাশ করতে পারি। নতুন স্পট রিমুভাল টেকনোলজি ভিটামিন B3 সহ ডার্ক সার্কেল ও দাগ হালকা করে ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। উজ্জ্বলতা নতুন এই নতুন মেকার। যদি হতো স্বপ্ন আছে যত ভাঙলে ঘুম হয়ে যেত সত্যি।
ছোঁয়ায় স্বপ্ন যাত্রায় মিথ্যা শিহরণ টেকনোলজি সমৃদ্ধ ওয়ালটন এয়ার কন্ডিশনার যা 7 ফুট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে। দেশের তৈরি, তাই দারুণ সাশ্রয়ী। সময় এখন বাংলাদেশে। ওয়ালটন, আমাদের পণ্য। আপনার সাবান কি ত্বকের জন্য রুক্ষ? আমরা হার্বাল ও নাটাশার সাবান বিস্তার মিক্সচার চেক করলাম। যদি পেপার মিল হয়ে যায় তাহলে সাবানটি রুক্ষ। নাটাশা দেখে নিলে তার প্রিয় স্থান রুক্ষ, মিল হয়ে গেল। আর রং একটু বদলায়নি। 1% ময়শ্চারাইজিং ক্রিম সমৃদ্ধ ডাব বেছে নিন সেই হাত ডাব ডাব। ভয়াবহ বিপত্তি আসতে পারে, তাই ইলেকট্রিক ওয়্যারগুলোকে সেফ রাখতে, নিজে সেফ থাকতে ব্যবহার করুন ভিগো ইলেকট্রিক হোসপায়। এর প্রযুক্তি আর হাই কোয়ালিটি এইচডিকে নিশ্চিত করে এর গুণগত মান, আর অফিস, বাসা কিংবা যে কোনো কমার্শিয়াল স্পেসে ইলেকট্রিক ওয়্যারকে রাখে সুরক্ষিত। ভিগো ইলেকট্রিক হোসপায়, হ্যাসল ফ্রি লাইফ। ত্বকের উজ্জ্বলতা কতক্ষণ থাকে? অন্য দিয়ে মুখ থেকে ছোট, রোদ থেকে বাঁচার জন্য, কিন্তু বাঁচার জন্য দাঁড়িয়ে ত্বকের উজ্জ্বলতা পুরানো হারিয়ে। তো যত চেষ্টাই করো রোদের উজ্জ্বলতা হারাতেই পারে, তাই ব্যবহার করো আমাদের সেরা উজ্জ্বলতা। এখন থেকে মুখের জন্য চমৎকার উজ্জ্বলতা। চেয়ারের শক্তিতে এভাবেই প্রতিরোধ হোক সব অন্যায়। হোম ও পরিবারের মিশ্রণে আরিফেল কিং চেয়ার এবার ভালো কিছু হবেই। জীবনের উচ্ছ্বাস, রংধন স্মৃতির আকাশ। জীবনের সেই রঙগুলো রুবিয়া প্রিন্টের ম্যাজিকের কাছে বছরের পর বছর ঘিরে থাকে আপনাকে। রুবিয়া লাইট, আমরাও জীবন ইচ্ছে মতন। আবারও স্বাগত। 24 ঘন্টায় আমরা যেই প্রশ্নের উত্তর এখন পর্যন্ত জানি না, আগামীতে জানবো কিনা সেটা জানি না, আলোচনা করছিলাম জঙ্গিবাদের শেষ কোথায়, এটা নিয়ে যে জায়গাটি সেরে গিয়েছিলাম সে জায়গা থেকে শুরু করতে চাই। সাদেকা হালিমের কাছ থেকে আপনি বলছিলেন আদর্শগত জায়গা থেকে যারা আমরা দেখছি এই নতুন যে বিষয়টা আমাদের সামনে আসছে, আত্মঘাতী হওয়া, অনেক শিক্ষিত তরুণ যাদের কোনো ধরনের সমস্যা নেই, অভাবও নেই, পতঙ্গের মতো ঝুঁকির মতো ঝাঁপ দিচ্ছে, এটাকে কি বলবেন? তাদের আদর্শিক তারা, আদর্শিক সংকট? সংকট তো নিশ্চয়ই একটা আছে এদের মধ্যে, তবে এটা আদর্শের কিছুটা সংকট তো তৈরি হচ্ছে। আমি একজন শিক্ষক হিসেবে কথাটা বলি যে দেখুন, আমাদের যে শিক্ষা ব্যবস্থা এটা তো একক শিক্ষানীতি মানে ব্যবস্থা নয়। আমরা সেখানে পাবলিক স্কুলে পড়াশোনা করছি, ইংরেজি মিডিয়ামে যাচ্ছি, আমরা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছি, মাদ্রাসায় যাচ্ছি। এবং পুলিশের একটি গবেষণায় আমি দেখছিলাম যে উঠে এসেছে যে 80% যারা জঙ্গি ধরা পড়েছে তারা আপনার ইংরেজি মাধ্যম এবং মাদ্রাসা। আপনার যারা বাংলা স্কুল বলতে কিনা আমি সেটা বোঝাচ্ছি যেটা সরকারি বা বেসরকারি হতে পারে, যেটাকে আমরা আসলে পাবলিক স্কুল বলে থাকছি। এবং সেখানেই এটা একটা খুব সুন্দর একটা বিষয় উঠে এসছে যে এই যে একটা নেক্সাস তৈরি হচ্ছে ইংরেজি পড়া ছেলে মেয়েদের সাথে একেবারে মাদ্রাসার বাচ্চাদের সাথে। এটা কিন্তু ভ্যালিয়াটিজমের সময় আমরা সবাই নড়ে চড়ে বসেছি। তার আগে কিন্তু আমাদের মধ্যে একটা ধারণা ছিল, প্রিকনসিভ নোশন যেটা আমি বলতে পারি, যে যারা মাদ্রাসায় পড়ে তারাই কেবল জঙ্গি হবে, কেননা তাদের অভাব আছে, তাদেরকে ভুল ধর্মের ব্যাখ্যা দেওয়া হচ্ছে বা ঠিক মতো ধর্ম শিখেনি, তাদের সামনে আদর্শই হচ্ছে যে মানে যে ধরনের কওমি মাদ্রাসা যেগুলো আনরেগুলেটেড, সরকারের কোনো মনিটরিং নাই বা অন্য কোনো প্রতিষ্ঠানের কোনো মনিটরিং নাই, তাদের সেই সকল সন্তানরা কিভাবে তৈরি হচ্ছে, তারাও হচ্ছে। কিন্তু ইংরেজি স্কুলে কি বিষয়টি
অনেক ইংরেজি স্কুল আছে যেখানে কিনা আপনার কোনো জাতীয় দিবস পালন করা হয় না, 21শে ফেব্রুয়ারি পালন করা হয় না, বা আপনার কোনো বাংলায় কোনো গান শেখানো হয় না, সবকিছু ইংরেজিতে। অর্থাৎ আবার বাড়িতে যখন সেই বাচ্চাটি আসছে, সে দেখছে যে বাসার একটা সংস্কৃতি আছে, সমাজের একটা আছে, রাষ্ট্রের একটি আছে। এইখান থেকে সে কিন্তু একটা আইসোলেটেড একটা সিটিজেন হিসেবে তৈরি হচ্ছে। আমি নিজে দেখেছি শিক্ষক হিসাবে যে আপনার যারা ইংরেজি মিডিয়াম স্কুলে পড়াশোনা করছে তাদের সাথে পাবলিকের যারা পড়াশোনা করে তাদের মধ্যে কিন্তু বিশাল দূরত্ব, এবং সেটা হচ্ছে যে তারা তাদেরকে একটা হীনমন্যতায় ঢোকাতে চায় যে তোমাদের ভালো ইংরেজি পারো না, তোমাদের বাবা মাদের এত পয়সা নয়, কথা কথা তারা বিদেশে যেতে পারছে না বা লেখাপড়া করার সুযোগটা পাচ্ছে না সেভাবে। এই বিষয়গুলো মাদ্রাসার সাথে তৈরি হচ্ছে। মাদ্রাসা এখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু মাদ্রাসার ছেলেমেয়েরা পড়তে আসছে, কিন্তু আপনি দেখবেন যে তারা কিন্তু মানে রেগুলার স্টুডেন্ট যারা আসছে স্কুল কলেজে পড়ে তাদের সঙ্গে কিন্তু বন্ধুত্ব হচ্ছে না। এখন এই ধরনের বাচ্চাদেরকে টার্গেট করা অনেক সময় সোজা হয়ে দাঁড়াচ্ছে এই কারণেই যে তাদের মাথার মধ্যে কিন্তু আমরা পরিষ্কার করে কোনো কিছু দিতে পারিনি। আমরা শুরুতেই শুরু করেছিলাম দুটি রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে। আমি বিনয়ের সাথে বলতে চাই যে আওয়ামী লীগ তারা মুক্তিযুদ্ধের সপক্ষে তারা অংশগ্রহণ করেছে, সবকিছু আছে, কিন্তু এই আওয়ামী লীগ এই টার্মে যখন আমরা দেখছি যে এই যে পুস্তকগুলি পরিবর্তন করা হয়েছে, আজকে তদন্ত রিপোর্টের কয়েকজনকে বরখাস্ত করা হচ্ছে আমি দেখলাম, কিন্তু যে জায়গাগুলোতে মানে সদিচ্ছা থাকা সত্ত্বেও সরকারের আমরা দেখছি যে কবিতার পংক্তি বদলে গেছে, হুমায়ুন আজাদের কবিতা বাদ দেওয়া হচ্ছে, নজরুলের কবিতা আমি বদলে দিচ্ছি, রবীন্দ্রনাথের কবিতা বাদ, এবং অনেক হিন্দু লেখক আমি ধর্মটা নিয়েই বলতে বাধ্য হচ্ছি তাদের কবিতা বাদ। সেই কবিতাটাতে কি শিক্ষা ছিল? নৈতিক শিক্ষা ছিল, দেশপ্রেম ছিল, আমার দায়িত্ববোধের কথা ছিল, সৃজনশীলতার কথা ছিল, সেগুলো আমি দুটো চেপে ধরেছি। তাহলে এই রাজনৈতিক দলটি এখানে একটা বিশাল ভূমিকা আছে। আমি আর একটি রাজনৈতিক দলের কথা বাইরে দিচ্ছি কারণ তারা তো মানে আপনি যখন বাদ দিয়ে তারা কিন্তু এই সমস্ত বই আরেকজন তো পিছিয়ে পড়ে যাবে কম্পিটিশন। তাহলে এই কম্পিটিশনে আমরা কারা সাফার করছি? আমাদের মতো একটি দেশ যেটা কিনা নিম্ন মধ্যম আয়ের থেকে মধ্যম আয়ের দিকে চলে যাওয়ার চেষ্টা করছি, সেখানে দেখেন দেশে কিন্তু উন্নয়ন হচ্ছে, আমাদের গ্রোথ রেট বাড়ছে, কিন্তু আমাদের ডিস্ট্রিবিউশনটায় সেখানে যদি একটু সমস্যা আছে। সেই জন্যই আমাদের আভ্যন্তরীণ যে সামাজিক সমস্যাগুলো, শিক্ষা ব্যবস্থার যে সমস্যা, তার সাথে জড়িত হয়ে গেছে আমাদের মানে বৈশ্বিক রাজনীতি, এবং সেইখানে যে আদর্শ নিয়ে যে খেলাটা হচ্ছে, আমরা ব্রেকের যে গল্পটা করছিলাম, হ্যাঁ নকশাল মুভমেন্টের কথা বলা হয়েছে, সেখানে তারা কমিউনিজম ইত্যাদি ফিউডাল লর্ডদেরকে আক্রমণ করা হয়েছে। আবার কেউ বলছেন তৃতীয়তাবাদের কথা, তিনি কিন্তু একটা জাতীয়তাবাদ থেকে আন্দোলন করেছিলেন। এইখানে হচ্ছে যে না আমি একটা ধর্ম রাষ্ট্র তৈরি করব, সেইখানে আমি এই বাচ্চাগুলোকে নিয়ে আসছি, কারণ তাদের যে মনের যে একটা ঘাটতি আছে সেই জায়গাটা পুঁজি করছে কিন্তু এই অপশক্তিটা। এই অপশক্তিটার রিক্রুটমেন্ট বন্ধ করতে গেলে কি করতে হবে জায়েদুল হাসান পিন্টু? রিক্রুটমেন্ট আপনি একদম এটা জিরো করা কঠিন, কারণ শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ঠিক হলে হবে না, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের নীতিতে আপনার পরিবর্তন আনতে হবে। হ্যাঁ, দুটো জায়গায় আপনার একসঙ্গে ম্যাচ করে কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তবে যেহেতু মধ্যপ্রাচ্য নীতি তারা চেঞ্জ করবে কি করবে না সেটার আশে বসে থাকলে হবে না। আমার দেশে যেটা আমি মনে করি, এই রিক্রুট যদি বন্ধ করতে চান, আমার সমাজটাকে আপনার ওই জায়গায় নিয়ে যেতে হবে যেখানে আপনার সেকুলারিজমের চর্চা হবে, যেখানে ধর্মভিত্তিক বা ধর্মীয় মৌলবাদ ঢুকে যদি যায় সেখান থেকে আপনি বের হতে পারবেন না। আপনি বের হতে চাইলে সেই জায়গায় এই যে যেটা আপনার প্রফেসর সাদেক আলিম বললেন আওয়ামী লীগের কথা, আওয়ামী লীগের একার পক্ষে এটা সম্ভব না। আওয়ামী লীগ একসময় সেকুলার রাজনীতির পক্ষে ব্যাপকভাবে কথা বলেছে এবং তাদের নীতি আদর্শ টোটালটাই ছিল। আওয়ামী লীগ এই জায়গা থেকে শিফট করেছে, তার কারণ মাঝখানে পলিটিক্যাল ইসলাম ঢুকেছে, ঢুকে গিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় বসে গিয়েছে। রাষ্ট্রীয় ক্ষমতায় বসে ধর্মকে পুঁজি করে তারা 15 বছর টানা আপনার ক্ষমতায় ছিল। এরপরে যারা আসছে তারাও আপনার সেটাকেই টেনে নিয়ে গিয়েছে। তা আওয়ামী লীগ যে কারণে আপনার দেখছে যে এই জায়গায় এই দেশের মানুষের মধ্যে বা এক ধরনের ইসলাম ফোবিয়া বা এক ধরনের সেও এই দিকে আসছে। এখন এই জায়গাটা যদি আওয়ামী লীগ এই কারণে বলি একা পারবে না, এই জায়গায় আওয়ামী লীগ এবং বিএনপিকে এক হতে হবে যে না, আমরা এই সমাজে যে ধর্মীয় মৌলবাদ ঢুকে গেছে, আমার প্রশাসনিক কাঠামোতে ঢুকেছে, আমার ডেমোক্রেটিক প্রসেসে ঢুকেছে, আমার ওই রাজনৈতিক শক্তি না, শুধু আমার সমাজের ভিতরে আগে নীরবে ঢুকছে, এখন সরবে ঢুকছে। এই জায়গা থেকে
শুধু একটি রাজনৈতিক দল বা আওয়ামী লীগের কাছে আশা করতে পারেন, কিন্তু এটা সম্ভব হবে না। সেই জায়গায় আমি বলছি যে সব দলের দরকার নেই এই দেশে, বাকিগুলো এই দেশে চুনোপুটি। কিন্তু আওয়ামী লীগ বিএনপি যদি এক হতে পারে যে না, এই সমাজ থেকে আমরা ধর্মান্ধতা দূর করব, তখন আপনার এই ধর্মীয় উগ্রবাদ বা জঙ্গিবাদের এটা আপনার অনেক নিয়ন্ত্রণ চলে আসবে। আমি সবশেষ এটাই আমার দুঃখবোধ হলো, এটা আমি দেখছি না একসাথে হওয়ার। আমি সবশেষ কথা জানতে চাই আব্দুর রশিদের কাছ থেকে। আমি মনে করি যে জঙ্গিবাদ একটা জটিল বিষয়, এটি শুধু জঙ্গি দমনের মধ্যে সীমাবদ্ধ না। এটি হচ্ছে একটি মতাদর্শ, লড়তে হবে মতাদর্শ দিয়ে। তো সেই লড়াইটা করতে হলে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সব দল এলো কিনা তার চেয়ে বেশি আমি মনে করি যে জনসম্পৃক্ততা। মানুষ যদি সম্পৃক্ত হয় তখন দলগুলোও আসতে বাধ্য হবে। আর আমার মনে হয় যে আমরা এখন দেখছি কথা আমরা উচ্চবিত্ত সন্তানদের জঙ্গির দিকে যে একটা ঝুঁকি দেখছি, সেটাকে আমার মনে হয় আমরা সবসময় কারেক্টলি রিড করছি না করে অনেক কিছু বলছি। আমি ওখানে একটা জিনিসের অস্তিত্ব দেখতে পাই, সেটি হচ্ছে যে আমাদের এখানে কিন্তু এই জঙ্গিবাদ ছড়ানোর জন্য একটা রেডিক্যালাইজেশন মেকানিজম আছে কান্ট্রিতে। ঠিক ওইখানে আবার কিছু এইসব দলের মোটো আছে, তাদের কৌশল আছে। যদি সেই কৌশলগুলোকে পড়ে তাহলে সে বুঝবে যে তারা কোন কৌশলে যাচ্ছে। তো মাদ্রাসা এবং এই ইউনিভার্সিটি বা পরে ইংলিশ মিডিয়াম এটিতে এই জঙ্গিবাদ ঢুকলে কেমন করে, ওদের কৌশল পড়লে বুঝতে পারবেন যে তারা কিভাবে এখানে কৌশলে ঢুকেছে। ঠিক তেমনি ভাবে আমাদের সব জায়গায় তারা ঢোকার চেষ্টা করছে। এটিকে থামাতে হলে আমাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্র একটা ইউনিট হিসেবে যদি কাজ করে সেটির দিকে আমাদের এগোতে হবে। অসংখ্য ধন্যবাদ আব্দুর রশিদ। আপনাদের তিনজনকেই আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন, জাহিদুল হাসান পিন্টু, সম্পাদক ডিবিসি নিউজ, অধ্যাপক ডক্টর সাদেকা হালিম, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ, নিরাপত্তা বিশ্লেষক। তিনজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এবং মন্তব্যের জন্য। আর এই ছিল আজকের 24 ঘন্টায়। কাল আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। খুব ভালো।